আচ্ছা, আমি আজকে গত ক্লাসটা হলো এই যে আমি আহ, এর উপরেই কাজ করতে বলছিলাম সবাইকে, তাই না? লাইন, শেপ, পার্সপেক্টিভ ভিউ। তো এই লাইন, আমার কথা শোনা যাচ্ছে? জি জি স্যার, স্যার, ক্লিয়ার শুনতে স্যার। পাচ্ছি। আচ্ছা, এই লাইন, শেপ, পার্সপেক্টিভ ভিউ আমাদের কিন্তু লাইনটা এখনো কারো হাতে আসে নাই, আসছে কি? তো এই লাইনটা আমার খুব প্র্যাকটিস করতে হবে। আমার যখনই যাই কিছু করব, এই যে এই জিনিসটা করতে হবে, কিন্তু এই জিনিসটা, হ্যাঁ, আমি অনেকের কাজ দেখছি কিন্তু লাইন কাজ করছেন আপনারা, কিন্তু লাইনটা প্র্যাকটিসটা খুব কম হচ্ছে। একটু ফ্রি হ্যান্ড আমি প্র্যাকটিস করতে বলছি সবাইকে। জি স্যার, প্র্যাকটিস করতেছি। হ্যাঁ, তো এই প্র্যাকটিসটাই আমার দরকার, কারণ আমি লাইনগুলো দেখছি। আহ, আমি নাম ইন্ডিকেট করব না, কিন্তু আমি যেগুলো দেখছি প্রবলেমটা হলো লাইনে। শেপ বা অন্য কিছু সেটা পরের জিনিস, কিন্তু প্রবলেমটা হলো, মূল প্রবলেম হচ্ছে লাইনে। আর শেপ গুলাকে আমার প্রচন্ড রকমের ড্রয়িং করতে, আজকে ডিজিটাল ক্লাস। হ্যাঁ, তো ডিজিটাল আর্ট বলতে কি, আমাদের প্রত্যেকটা জিনিসেই একেবারে ডিটেইলে যাইতে হবে আস্তে আস্তে। পার্সপেক্টিভটা ভালো করে বুঝতে হবে। আমরা প্রত্যেকটা জিনিস খুব নিয়ম মাফিক আঁকবো। পরে আপনি কাজ করতে গেলে আপনি কি করবেন সেটা হলো পরের কথা, কিন্তু আপনি আঁকার সময় অন্তত একটু নিয়ম কানুনটা মেনে, যখন শিখবই তখন নিয়মেই শিখবো। ধরি বস্তুটা এটুকুই আছে, এটা কি একটা বক্স? এই বক্সটা দেখেন, এখান থেকে যদি এখানে টানি, নিচের পার্টটা তৈরি হয়ে গেল। এখান থেকে এখানে হয়ে গেল। আচ্ছা স্যার, এটা কেমনে দিতেছে আমি বুঝতেছি না তো, আমি তো আজকে প্রথম ক্লাস। আমরা তো মূলত এটা 2 পয়েন্ট নিলাম নাকি? হ্যাঁ, না না না, জি স্যার, এই যে এই দাগটা টানতেছেন না, আবার অটোমেটিক হয়ে দিতেছে। না না, এটা আমি, এটা হচ্ছে আমি পয়েন্ট দিয়ে আমি শিফট ধরে টান, দুইটা পয়েন্ট নিচ্ছি আর কি। এটা আমি মানে ঠিক, প্রথমে একটা ক্লিক করে পরে আবার আরেকটা ক্লিক করতেছি। আমি একটা পয়েন্ট ধরলাম, শিফট ধরলাম, আর একটা পয়েন্ট নিলাম, ওই পয়েন্ট থেকে ওই পয়েন্টের লাইনটা চলে যাবে। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। দাদা, অন্য অন্য সফটওয়্যারের মধ্যে কি ফটোশপে পার্সপেক্টিভ গ্রিড নাই? পার্সপেক্টিভ, গ্রিড, ওই যে অনেক সফটওয়্যার আছে, যেমন ক্লিপ স্টুডিওতে যে পার্সপেক্টিভ গ্রিড আছে আমরা থাকে। আহ, নাই। এটা নাই? না, কিন্তু এখন যেটা আমরা শিখতেছি শুধু সেটাই শিখবো, অন্য অন্য সফটওয়্যার নিয়ে আমরা আলাপ করব না। হুম? ধরি এই আলাপটা করলে দীর্ঘ হয়ে যাবে ক্লাস। আমার আই লেভেলটা হলো এখানে আছে না? এখন একটা বক্স আমি নেব হলো এ পর্যন্ত, তাহলে কোথায় আসবে? এই, আর ওই পাশটা দেখা যায় না বা যায়, সেটা আমরা ড্রয়িং করে নিতে পারি। এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, আবার ওই ভিউ থেকে এই ভিউতে গেলে ওই তলটা দেখা যাবে, নিচের অংশটা। এটার মানে হলো, আমি বুঝাইতে চাইছি যে এখানে যদি আমার আই লেভেলটা হয়, চোখটা হয়,
তাহলে আমি এইটার হলো নিচের পার্টটা উপরের পার্টটা দেখতে পাচ্ছি, কিন্তু এই পার্টটার আমি উপরের পার্টটা দেখতে পাচ্ছি না, এটা তলটা দেখা যাচ্ছে। এখন আমরা একটু লাইট শেড দিয়ে বুঝাই, তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। দাদা, লাস্ট যে বক্সটা আঁকছেন ওটা একটু বোল্ড করে দিলে মনে হয় সুবিধা হতো, মানে দুইটা একসাথে হয়ে গেছে তো একটু কনফিউজিং না, আমি লাগতেছে। ওটা বোল্ড করব না, আমি ওটাকে আস্তে আস্তে আমরা যে কাজটাই করব একটু মনোযোগ দিয়ে করব, সুন্দর করার চেষ্টা করব। আমি যেভাবে আছি তার চেয়ে সুন্দর হতে হবে। এই যে হলো আমার বক্স দুটো, এই বক্সটার নিচে যে কারণে এটার উপরের অংশটা দেখা যাচ্ছে, আমার চোখের আই লেভেল থেকে নিচে। মানে আমি সব লাইনগুলো যখন ফেলে দেই তখন বক্সটা কিভাবে দাঁড়ায়। তাহলে এই দুইটা বক্স, তো এই বক্স আমরা যদি এভাবে আঁকি তাহলে সেই বক্সে কোনো পার্সপেক্টিভ ভুল থাকবে না। এখন আমি যদি আন্দাজে আঁকি এরকম করে, হয়তো আমরা রাফ আঁকি, একটা ব্যালেন্স আসছে তাই ওই এঁকে যাই। আমরা এরকম রাফ আঁকি, এটাও বক্স, এটাও মিলাতে গেলে হয়তো কাছাকাছি মিলে যাবে, কিন্তু আমরা যতক্ষণ প্রপারলি আঁকবো তখন ওই পার্সপেক্টিভটা ধরে আমরা আঁকবো, তাহলে আমাদের ভুল হবে না। আমরা যখন শিখবো তখন নিয়ম মাফিক শিখবো, পরে আমরা যখন কাজ করব তখন অনেক ক্ষেত্রে আমাদের নিজেদের মতো করেই কাজ করতে পারবো। শেখার সময় আমরা একটু নিয়মটাকে ফলো করবো। এখন এইরকম আমি অনেকগুলো বক্স আঁকতে আপনাদেরকে বলছিলাম, অনেকগুলো শেপ।
স্যার সেভ কপি না দিয়ে সেভ দিয়ে দিবেন, হ্যাঁ তাইলে হয়ে যাবে। আচ্ছা, ধরি এইটার উপরে আরেকটা সাবজেক্ট, আমরা আস্তে আস্তে একটু জটিলের দিকে যাব। আমরা এই সিঙ্গেল ফর্ম গুলোকে আঁকবো প্রথমে, এটাকে আমরা শেড দেব, লাইটটা কোন দিক দিয়ে আসে আমরা চিন্তা করব। এরকম আমরা শেড দেব, ক্রস লাইন দেব, আরো ডার্ক বোঝানোর জন্য। এটা আমরা বিভিন্ন ব্রাশ নিতে পারি। এদিক থেকে লাইট ধরে আমরা কাজ করব, কতটুকু ডার্কে যাবে। এই প্র্যাকটিস গুলো আমাদের কন্টিনিউ করতে হবে। তাতে কি হবে, এইটার জন্য আমি যতগুলো লাইন টানলাম, এগুলো তো ফ্রি হ্যান্ডের লাইন, তাই না? এই জি স্যার। যতগুলো ফ্রি হ্যান্ড লাইন টানলাম, এটা কিন্তু আমার হাতটা পরিষ্কার হচ্ছে। এভাবে আমরা ফ্রি হ্যান্ড লাইন টানবো। এমনি তো প্র্যাকটিস করব না, যে কারণে এখানে এসে প্র্যাকটিসটা করব। এরকম আমরা লাইন টানবো, ভিজি ভিজি অনেক লাইন টানবো। টানলে কি হবে, হাতটা ফ্রেশ হবে। আর যখন হাতটা ফ্রেশ হবে, তখন আমরা একটা সঠিক পদ্ধতিতে একটা ভালো কাজে হাত দেবো, না হলে হবে না। আচ্ছা, তো ধরি এই বক্সটা লাইটটা এদিকে, আমরা কিন্তু আস্তে আস্তে লাইনের প্রত্যেকটা জিনিসের কালার প্র্যাকটিস, স্কেচের মতো স্কেচটা দেবো। এগুলো ফ্রি হ্যান্ডে টানবেন। এই জিনিসগুলো পরে বুঝবেন। তো লাইট, আমরা একটা লাইট সোর্স চিন্তা করব, যেহেতু এটা এদিকে আছে, প্রয়োজনে আমরা মাল্টি লেয়ার নিয়ে কাজ করব, পরে মার্চ করে দেবো। আচ্ছা,
আমরা অনেক লাইন টানবো, লাইনের পরে একটা কাজ আমরা সুন্দর করে করব, যে কোনো একটা কাজ চিন্তা করে নেবো যে আমরা একটা কাজ একটু ডিটেল করব। আচ্ছা, আমি প্রত্যেকটা সাবজেক্ট যদি একটা বস্তুর সাথে মানে যদি মাল্টি সাবজেক্ট থাকে, কালার ব্যালেন্স করব আমি একটা একটা না, আমরা সব জায়গায় একই হারে কালার ব্যালেন্স করে যাব। না হলে হঠাৎ করে আমরা মেনটেন করতে পারবো না। হঠাৎ করে যদি একটা অংশ ডার্ক হয়ে যায় বেশি, তাহলে আর মেনটেন করা যাবে না। আমরা এটা সলিড কালার দিতে পারতাম, কিন্তু না, যেহেতু আমাদের লাইনটা শিখতে হবে তাই আমরা টোনটা ব্যবহার করছি। এটা একটা গ্রেড গেল টোনের।
দাদা কোন ব্রাশ টুলটা ইউজ করতেছেন? হার্ড নর্মাল ব্রাশ, হার্ড রাউন্ড ব্রাশ। আচ্ছা, প্রথমে পেন্সিল ব্রাশ দিয়ে কাজ করছি, তারপরে আরেকটু ডিটেল করার জন্য হার্ড ব্রাশটা নিচ্ছি। হার্ড ব্রাশটা হলো এই
এই বিভিন্ন লেয়ারে করার উদ্দেশ্যে এই একটা সুবিধা। তো কালো করলাম কেন? কারণ এটা একটা ভারী বস্তু বোঝানোর জন্য। তো আর হলো লাইট যেহেতু এদিক থেকে আছে, উপর থেকে, তাই উপরের বক্সটা তুলনামূলকভাবে হালকা হবে। এখানে লাইট, তির্যকভাবে লাইট এখানে পড়বে, এই জায়গাগুলো তখন হালকা হবে। আমরা এখানে হালকা টোনে থাকবো। এটা যেহেতু পুরোটা অন্ধকার, তাই অন্ধকারেই থাকবে। এই তলটা বাইরে আছে, এই বক্স থেকে বাইরে আছে। এই এই এটার ছায়াটা এটার উপরে পড়বে, এবং এটার ছায়াটা টোটালটাই এটার উপরে আছে। এই দিকটায় বেশি থাকবে, কিন্তু এদিকেও ছায়াই থাকবে, কিন্তু তুলনামূলক কম, কারণ ওই দিকটায় আলো আছে। যেদিকে আলো থাকে কিছু না কিছু আলোর রেশ তো পরেই। আমরা যখন কোনো ডিটেল কাজে যাই, তখন আলো ছায়াটাকে খুব মানে হিসাব করতে হয়। আচ্ছা, আহ, এরকম করতে করতে মানে এরকম আমরা সিঙ্গেল বক্স, এরকম প্রত্যেকটা সিঙ্গেল, কোনোটা উপর থেকে দেখা যাবে, কোনোটা নিচ থেকে দেখা যাবে, তারপরে কোনোটা এই যে
কোন টাইপের? এইগুলোকে আমরা কালার দিব, মানে এরকম শেপ গুলোকে আমরা, প্রত্যেকটা শেপকে আমরা কালার দিব, লাইন টোনের মাধ্যমে কালার দেব। প্রথমে আমরা হালকা পুরোটা দিয়ে নিতে পারি। এটা নির্ভর করে ম্যাটেরিয়ালস কালারটা কি। যদি হোয়াইট হয় হোয়াইট, নাহলে একটা হালকা টোন। মানে ডানে বায়ে মাউসটা যাতে ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে, যাতে আমরা ড্রয়িংটা করতে পারি, যে কোনো দিক থেকে হাতটা ঘুরাতে পারি। এই যে আমি লাইনগুলো টানতেছি, এগুলো তো ফ্রি হ্যান্ড। হ্যাঁ, তো এই ফ্রি হ্যান্ডের লাইনটাই আপনাদের টানতে হবে।
হুম। এরকম প্র্যাকটিস গুলো আমরা যদি করতে পারি, তাহলে আমরা পরবর্তী ধাপে এইটুকু যদি হাতটা আসে, পরবর্তী ধাপে আমরা মাল্টি সাবজেক্টে যাব। যেমন আহ, আমার ধরেন একটা বোতল আছে, ধরে আমার কম্পোজিশন আপনাকে মানে আমরা যারা একাডেমিক্যালি আমরা যারা ড্রয়িং কে ডেভেলপ করছি, এটা একটা বোতল। পাশে ফল, মানে কাঁচ প্লাস ফল। তারপরে আছে একটা বক্স। এরকম তারপরে আছে পিছনে একটা কাপড়। এরকম আমরা অনেকগুলো সাবজেক্ট একসাথে কাজ করব। এরপরে একটা কাপড়, একটা গ্লাস, কাঁচের বোতল, একটা পাথরের চারকোনা, একটা বক্স, ফল থাকবে বা অন্য অন্য জিনিস ম্যাটেরিয়াল যদি এখান দিয়ে থাকে, তো এটা একটা সাবজেক্ট হয়। আমরা এরকম একটা ছবি, এটা একটা ছবি হবে। আমরা যদি এরকম আঁকি তাহলে একটা ছবি হবে। এটার উদ্দেশ্য হলো, প্রত্যেকটা জিনিসের তো একটা উদ্দেশ্য থাকে। এটার উদ্দেশ্য হলো আমরা কাপড়কে কাপড় বোঝাতে পারবো, একটা গ্লাসকে গ্লাস, লাইট শেড দিয়ে গ্লাস ফুটিয়ে তুলতে পারবো, একটা ফলকে ফল টোনটা দিতে পারবো। আর এই টোনটা আমার কালার টোনের মতো কাজ করবে, সাদা কালো। এর জন্য আমি প্রথমে যেটা বলছি, অনেকগুলো বক্স, অনেকগুলো সাবজেক্ট, একটু লাইট শেড দেব, কোন, তারপরে হলো সিলিন্ডার, সিলিন্ডার, এই প্র্যাকটিস গুলো আমরা করব।
এটা সঠিক হবে কিভাবে? এটাকে যদি আমি এভাবে, এই যে বাঁকা হয়েছে, হ্যাঁ, এভাবে যদি বক্স করে নেই, তাহলে এটা কোন দিক ঘুরে আসবে? আবার এটার মিডলটা যদি এভাবে নেই, হ্যাঁ, তাহলে এই যে কতটুকু বাঁকা হয়েছে এটা বোঝা যাবে। এখন সিলিন্ডার, একটু মনোযোগী না হলে কিন্তু হবে না এগুলোর। মানে আঁকতে বলছি তাই না, মানে আপনার শতভাগ দিতে হবে। আমি এক একটা জিনিস দেখাই, তার মানে এটার পিছনে একটা কারণ আছে। কেন এই সাবজেক্ট গুলো দেখাচ্ছি, এর পিছনে একটা কারণ তো অবশ্যই থাকে। এই যে এই যে দুইটা তিনটা জিনিস আঁকতেছি, আমি কতগুলা লাইন টানলাম? বুঝতে পারছি। জি স্যার। মানে এই লাইট শেডটা আমরা দিব, এটা এটা লাইটটা কোন দিক থেকে পড়ছে? এইদিকে। আচ্ছা, আমি একটা মানে মজার একটা জিনিস বলি, রাফ ড্রয়িং করে ধরি। ওই জিনিসেই ধরি, এটা কলসির কানা। এরপরে কলসির বডি। এখন লাইট যদি এখান থেকে পড়ে, তাহলে এই সেটটা অন্ধকার, তাই না? জি স্যার। বোঝার বিষয় আছে কিন্তু আরো জটিল। এইটা আরো অন্ধকার।
মানে কি এটার ছায়াটা এটা যে উঁচু এটা বোঝানোর জন্য এটার ছায়াটা এটার উপরে পড়ছে। হুম? এই সাইডটায় কোনো লাইট পড়েই নাই। আচ্ছা, এরপরে আরো জটিল বিষয় হলো উপরে উপরে কি হবে? স্যার বিপরীত হবে। এই পাশটা অন্ধকার। জি স্যার। তাহলে আমরা লাইট শেডটা ফিল করতে পারবো। তো এরকম কিছু বিষয় আছে আমাদের সাবজেক্টে থাকে, সেটা আমরা মানুষই আঁকি যাই কিছু আঁকি না কেন, এই বিষয়গুলা আমরা এইভাবে টোন দিয়ে বের করবো আগে, আর তার আগে আমরা ড্রয়িংটা করব। এটার পরে যদি আমরা এরকম একটা সাবজেক্ট দেই, 4-5টা, যেমন একটা কলসি, একটা বক্স, একটা সিলিন্ডার, হ্যাঁ, একটা কোণ, পিছনে একটা কাপড়, তাহলে আমরা পারবো না? জি স্যার পারবো। অন্য সবাই চুপ কেন? না স্যার, পারবো স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো। জি স্যার পারবো। স্যার অলরেডি গত ক্লাসের ভিডিওর পরে আমি যে দুটা বোতল, একটা হচ্ছে আমার হুইয়ন পেন, একটা মাউস করছিলাম, ফেসবুকে অলরেডি দিয়ে আছে অবশ্য। যদি শেডিংটা করি নাই, শুধু লাইন আপ গুলো করছিলাম একটু করে, শুধু ক্যাপটাতে একটু হ্যাসিং লাইন গুলো দিছিলাম, আর কোথাও তো হয়নি। আমরা নিজেরা প্রয়োজন একটা কাপড় ঝুলিয়ে টেবিলের উপরে বা চেয়ারের উপরে একটা কাপড় রেখে আমরা এইভাবে দেখতে পারি কোন দিকে কি ভাঁজ পড়ে। এই ভাঁজগুলোকে আমরা প্র্যাকটিস করতে পারি। আপনি যত কাজ করবেন, দেখেন আমি এই যে কাপড়টা দিলাম, দেওয়ার পরে কি হলো, এটা কিন্তু আর একটা রূপটা চেঞ্জ হয়ে গেল, হলো না? জি স্যার, একটা ডেপথ চলে আসছে। হ্যাঁ, তো এরপরে আপনি যখন আবার টোন দিবেন, এই কাপড়ের টোনটা দিবেন, তখন আরো অন্যরকম লাগবে। তারপরে কাপড়ের আবার লাইট আছে, লাইট শেড আছে, এটা কোন দিক থেকে কোথায় যাবে। মানে এরকম অনেক বিষয় আছে। আচ্ছা, বলেন, আমি যে কতগুলা লাইন টানলাম, কয়েক হাজার লাইন টানলাম, তো এরকম আপনাদের লাইন টানলে আমার মনে হয় যে একদিনে অনেক ক্লিয়ার হয়ে যায় হাত।
এটা আরো ডিটেল আছে, আমি অত ডিটেলে যাব না। বলেন কেমন লাগছে? ভালো স্যার, অনেক সুন্দর লাগছে। আচ্ছা, রিয়েলিস্টিক একটা ফিল চলে আসছে। এটা রিয়েলিস্টিক না, মানে আমি আরো যত্ন করে করলে, আর একটু শেড দিলে, টোন গুলারে আর একটু যদি চিকন চিকন করতাম সুন্দর করে যত্ন করে, হ্যাঁ, তাহলে আরো ভালো হইতো। কিন্তু আমি বুঝাইতে চাইছি লাইট শেডটা, যে আমরা কোথা থেকে কিভাবে নিলে লাইটটা ধরলে কি হয়, হ্যাঁ, সেই জিনিসটা। এবং এর আমরা এরকম আস্তে আস্তে জটিলে যাব, আস্তে আস্তে পর হিউম্যানে চলে যাব। আমি নিজে স্টাডি করতে করতে যেমন এই যে এরকম চলে আসবো সাবজেক্ট নিয়ে, আমার হঠাৎ করে মনে হলো আজকে যখন ক্লাস নেব তার আগে, যে আমরা তো অনেক কিছু করি, কাপড় অমুক তমুক চিন্তা করছি, তো গাছের পাতা কি চিন্তা করছি? একটা পাতা যখন এরকম পড়ে থাকে, বিভিন্ন শেপ হয়ে থাকে, মুসরায় থেকে স্যার। হ্যাঁ, এই যে যে সাবজেক্ট গুলো আমরা আঁকি এর থেকে কিন্তু জটিল এই সাবজেক্ট গুলা, এর থেকে জটিল এই সাবজেক্ট গুলা, এইগুলো আমরা কেন প্র্যাকটিস করি না? এগুলো প্র্যাকটিস করলে বরং আমাদের আরো তাড়াতাড়ি হাত আসবে। আচ্ছা, আমরা যখন ড্রয়িং শিখছি, মানে আমার কথা বলি, আমি কখনো নিজের ঢোল নিজে বাজাই না, তারপরে বলি, আহ আমরা যখন শিখছি তখন আমাদের কি কাজ দিত জানেন? আউটডোরে এই তখন পেন্সিল স্কেচ করি, প্রথম শিখতেছি, পাতা স্টাডি করো, খাতার সামনে এরকম পাতা, পাতাবাহারের পাতাগুলো কিরকম পেছানো পেছানো না, জটিল পাতাগুলো নিয়ে আসতাম, দুইটা পাতা তিনটা পাতা এরকম এনে এনে যেভাবে দেখতাম পেন্সিল দিয়ে খাতায় সেভাবে আঁকতাম। ওইটা আঁকতে আঁকতে আমরা ওইটা
হুম। এগুলো না, এগুলো যেমন এই যে এটা দেখেন, এই যে পাতাটা, এরকম আমরা পাতা ছিঁড়ে ছিঁড়ে রং করতাম, তুলে এনে কাগজে আঁকতাম, আবার রং দিতাম পাতায়, যেভাবে রংটা থাকে সেটা আমরা প্র্যাকটিস করতাম। এটা প্র্যাকটিস করে করে প্রকৃতি থেকেই কিন্তু সবকিছু আছে। এই যে পাতাটার যে ভাঁজগুলো আছে দেখা যাচ্ছে, হ্যাঁ জি স্যার স্যার। দেখা যাইতেছে। এই পাতাটা এটা কিন্তু একটা ক্যারেক্টার, তাই না? এটাও একটা জি স্যার। ক্যারেক্টার। এই পাতাটা এখান থেকে ডান ইটা গেছে, প্রথমে আমরা শিরাটা দেখবো, শিরাটা কই গেছে। হ্যাঁ, এই যে লাল দাগ দিয়ে দেখাইছে, এই শিরাটাকে আমরা ধরি প্রথমে, তারপরে এটাকে বক্স করি, হুম, তারপরে ডিটেল লাইনগুলো টানি, ডিটেল, তারপরে ভিতরে কি আছে ওইগুলো দেই, তারপরে দেখি লাইট শেড, সেম সাবজেক্ট, মানে এটা পাতার উপর দিয়ে গেছে আর আমরা হয়তো একটা মানুষের উপর দিয়ে দেই বা বস্তুর উপর দিয়ে দেই। হ্যাঁ, এই জিনিসগুলা কিন্তু, জিনিসটা কিন্তু জটিল। আমি এটা পাতা আঁকবো, ওই একটু আগে দেখলাম পাতা আঁকবো, এটা হলো কি, এটা কোনো মানে অ্যামেচার এর চিন্তা আর কি, পাতা মানে এরকম, কিন্তু এটা না, পাতা মানে এরকম, পাতা মানে এরকম, পাতা মানে এরকম, কারণ পাতা এত সরল রেখায় থাকে না। পাতা যেটা দেখবো সেটাই। এই, হ্যাঁ, এখন যদি আমরা ইলাস্ট্রেশন করি বা যাই কিছু করি, এই যে এরকম পাতা আঁকি, এটা মানে খুবই অ্যামেচার, আসলে ড্রয়িং জানে না, সে আঁকছে কিন্তু আমি বলবো সে আহ, মূল সে আর্টিস্ট না, সে ড্রয়িং, তার প্র্যাকটিস নাই। আর আপনি যদি এরকম পাতা আঁকেন, একটা দেখে যদি এরকম একটা পাতা প্র্যাকটিস করেন, তাহলে সে বুঝবে যে না, সে স্টাডি করছে, তাহলে বোঝা যাবে সে স্টাডি করছে, অবজার্ভ করছে, বুঝতে পারছে, সে যেটা দেখে তাই প্র্যাকটিস করতে পারতেছে। ধরে আনবেন, একটা বস্তু ধরে আনবেন, একটা পাতা নিয়ে আসবেন, একটা সামনে একটা গ্লাস আছে, হ্যাঁ, আপনি চা খেয়েছেন, কাপ, আপনি প্র্যাকটিস করেন, আপনি কাপটাকে প্র্যাকটিস করেন, আঁকার চেষ্টা করেন। হ্যাঁ, চেষ্টাটা কিভাবে করবেন? হ্যাঁ, চেষ্টাটা কিভাবে করবেন? আমি একটা কাপ দেখলাম, এটা দুইটা লাইন আছে, থিকনেস, এটা এরকম বাঁকা আছে, হ্যাঁ, নিচে একটা কিছু আছে কিনা, না এটা এভাবে না, মানে এই যে যেটা দেখলাম সেভাবে আঁকলাম, এটাও না, আপনি আঁকবেন প্রপার ওয়েতে। কিরকম? বেস দেবেন, মিডল দেবেন, উপরের লাইনটা দেবেন, তারপরে কাপের ইটা নেবেন, টোটাল আয়তনটা নেবেন, তারপরে এইখানে আপনি যেভাবে দেখেন কাপটাকে, ওভালটা আঁকবেন, যেভাবে কাপটাকে দেখছেন ভিতরে কতটুকু থিকনেস আছে আর একটা ওভাল আঁকবেন, তারপরে
আহ, এইখানে যে শেপে দেখতে পাচ্ছেন, যদি এভাবে দেখেন, এভাবে এইখানে একটা স্পেস নেবেন সমান দুই পাশে, এইখানে আর একটা শেপ হবে, তারপরে কোন জায়গা থেকে কোন জায়গায় আছে আপনার এইটা, সেটাকে দেখবেন। এরপর যদি প্রিজ থাকে, প্রিজটা রাখবেন। এই রকম মাপজোপ দিয়ে প্রপার ওয়েতে আঁকতে হবে, তাইলে ওইটা জিনিসটা আপনার সঠিক পদ্ধতি হবে, পদ্ধতিগতভাবে আঁকা হবে তখন। তাহলে মানে আজকে যেটুকু বুঝালাম সেগুলো বুঝতে কোনো সমস্যা নাই তো? না স্যার। তাহলে আমাদের কাজ হলো সিলিন্ডার, আমাদের কাজ হলো পিরামিড। এটা বিভিন্ন ভাবে হইতে পারে, রাউন্ড, পিরামিড অবশ্য রাউন্ড না, পিরামিড হলো এই। হুম? তারপরে সার্কেল। এই যে আমাদের সবচেয়ে বেশি দরকার হয় হলো এই ওভাল শেপটা, হ্যাঁ, এটা। এবং এইটা যেটা করব সেটাকে আমরা একটা কালার টোন দেব, আমি যেভাবে আঁকছি। প্রথমে আমরা অনেকগুলো আঁকবো, আমি সবগুলো টোন দিতে বলি না, আমরা প্রথমে আঁকবো, কিন্তু যেটা আঁকবো সেটা সঠিক পদ্ধতিতে আঁকবো, সুন্দর করে আঁকবো, না হইলে আবার আঁকবো। একটা আমার ফাইনাল বানাইতে হবে, যে জিনিসটা ফাইনাল হয়েছে ভালো লাগতেছে সেই জিনিসটাকে আমি শুধু টোন দেবো, আর বাকিগুলো থাকবে, ডিলিট করবো না কোনো জিনিসই। ঠিক আছে? জি স্যার। তাহলে আমার এরকম শেপ গুলাকে আমরা প্র্যাকটিস করব, শেপ গুলা প্র্যাকটিস করব, এবং এর ভেতর থেকে একটা দুইটা আমরা এরকম কালার শেড দেব। আর কোনো কিছু জানার আছে কারো? কিছু প্রশ্ন আছে? আমার মনে হয় সবাই ক্লিয়ার, তাই না? জি দাদা, মোটামুটি ক্লিয়ার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হুম, বলুন। আচ্ছা স্যার, আপনি হচ্ছে এর আগে স্যার একবার দেখাই দিয়েছিলেন যে মানে আমরা ড্রয়িং করার সময় আসলে আমাদের মানে হাতের কোন অংশটা আসলে আমরা যেটার উপর বসায় আঁকবো, যে কোন অংশটা টাচ হবে আর কোন অংশটা টাচ হতে পারবে না। এইটা স্যার আমি আসলে মানে বুঝি নাই সেদিন, আমার একটু যদি কাইন্ডলি আবার দেখাই দিতেন। আপনি খাতায় কি করেন? খাতাই না স্যার, আমি তো গ্রাফিক টাইপে আঁকি। না, তো খাতায় গ্রাফিক, আপনি খাতায় লিখতে গেলে কি করেন? আচ্ছা, খাতায় তো স্যার লিখতে গেলে তো কো- হাতের, কোন জায়গাটা টাচ জি, করে হাতের? হাতের স্যার কবজিটা। হ্যাঁ, কবজি এবং আর ওই যে কেনি আঙ্গুলের তলটা, এই তো। জি স্যার। কলম ধরেন না আপনি? জি স্যার। ওই সেম ভাবে আপনি ট্যাবে কাজ করবেন, কিন্তু ট্যাবের আপনার সেন্সরটা বন্ধ রাখবেন।
সেন্সর বন্ধ রাখতে তবে তো আমার মনে হয় না যে টাচ অপশনটা থাকে, যেমন আমার থাকে মধ্যে থাকে touch থাকে থাকে থাকে। অনেকগুলোই থাকে। আচ্ছা, যেমন যাই হোক, আমারটার মধ্যে নাই। আমার যেমন আমার ইন্টুস 4 সরি ইন্টুস প্রো, এটা অনেক আগের মডেলেই, হ্যাঁ, ওয়াকমের। এটা টাচটা আছে, এটা বন্ধ করে রাখা যায়। বন্ধ করে রাখলে কি হবে, যদি না থাকে ঠিক আছে, যদি থাকে এটার ভিতরে আপনার প্রপার্টিসে গিয়ে ওখানে ভিতর থেকে বন্ধ করতে পারবেন। 2, তাহলে আপনি ওই খাতার মতো করে আপনি ফ্রি কলম ঘুরাতে পারবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। ওয়াকামের দিকে কখনোই তাকাবেন না, এটা হলো মূল কথা। আপনি যখন সাইকেল প্র্যাকটিস করবেন, যখন সাইকেল চালানো শেখেন, তখন কি করেন? রাস্তায় তো অনেক ছোট ছোট গর্ত থাকে, সামনের দিকে তাকাতে হয়। একটা নির্দিষ্ট ডিস্টেন্সে তাকাইতে হয়, তাই না? সামনের চাকার দিকে তাকানো যাবে না। তখন তো স্যার সামনের দিকে তাকাই, আসার খাই বাসার খেয়ে যাই করি। হ্যাঁ, আপনি সামনের দিকে তাকাবেন। আপনি যদি রাস্তায় একটা গর্ত থাকে, তাহলে আপনি অনেকটা আগে থেকেই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর যদি আপনি শুরুর দিকে প্র্যাকটিস করতে কি হয়, যে গর্তটার দিকে আগে চোখ যায়, চোখ যেদিকে যাবে সামনের চাক্কাটাও সেদিকে ঘুরবে, কারণ আপনার ব্যালেন্স নাই। ওই অলরেডি আপনি গর্তের দিকে তাকাবেন, চাক্কাটা যে গর্তেই পড়বে। আপনি ওয়াকমের দিকে তাকাবেনই না। ওয়াকম আপনার তো না, আপনার হলো ওই সামনের স্ক্রিনটা হলো আপনার খাতা। হ্যাঁ, এই স্ক্রিনটা হলো আপনার খাতা। হ্যাঁ, এই স্ক্রিনটা খাতা, এই মাথা ওই মাথা, আপনি যেখানেই নেবেন হাত, আপনার সেইখানেই যাবে। সো আপনার ওয়াকমের দিকে তাকানোই দরকার নাই। আপনি শুধু খাতাকে হাতটাকে খাতার সাথে লাগিয়ে এটা মনে করে যে আপনি খাতার সাথেই হাতটা লাগাইছেন, এই যে সামনে পেজটা। আপনি যেভাবে খাতায় ড্রয়িং করতেন, আপনি সেইভাবে করেন না, কিচ্ছু না। আর হয় কি, এই ট্যাবের স্ক্রিনটা একটু স্লিপি, তো খাতার মতো অত ইজি হয় না, স্লিপ কাটে। তো এটা আবার আপনি প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। মিস্টার, আমার জানা মতো মিস্টার যাতে না হয় সেজন্য একটা গ্লাস পাওয়া যায় 3 আঙ্গুলের জন্য। দরকার নাই তো, অনেক কিছু পাওয়া যায়, কিন্তু দরকার কি আপনার? আমি যেটা বলি সেটা করেন না, আপনি এরকম ফ্রি হ্যান্ড প্র্যাকটিস করতে থাকেন, এরকম পিচটা কালো করে ফেলেন, পিচটা কালো করে ফেলেন না, কালি তো আর ফরজ হচ্ছে না আপনার। এবার পিচটা কালো করে ফেলেন, হাতটাকে ফ্রি করেন, এইভাবে ঘুরান, এইভাবে ঘুরান, এইভাবে ঘুরান, ডান থেকে বায়ে, বা থেকে ডাইনে। আবার মানে বুঝতে পারতেছেন আমার কথা? একবার জি স্যার, বুঝতে পারছি। মানে এই দিক, বেসিক গুলো যেগুলো আছে ওগুলা। একবার এইদিকে, একবার এদিক থেকে এদিকে ঘুরাবেন হাত, আবার আরেকবার এদিক, সরি এদিক থেকে এইভাবে ঘুরাবেন। মানে এইগুলা বেসিক গুলা, ডান থেকে বায়ে, আবার বাম থেকে ডাইনে। এইটা এইটা করলেই আপনার হাতটা ফ্রি হবে, অন্যথায় হাত ফ্রি হবে না। তো লাইন টানবেন, এইভাবে লাইন টানবেন ফ্রি হ্যান্ডে, দেখবেন যে কত সমান হচ্ছে লাইনগুলা। আবার এইভাবে টানবেন, আবার এইভাবে টানবেন। আমি তো ফ্রি হ্যান্ডে টানতেছি। আবার এইভাবে টানবেন, মানে হাতটাকে ডান থেকে বায়ে, বাম থেকে ডাইনে, মানে আপনার কথা শুনবে হাত। এই যে যেভাবে আপনি টানবেন, সোজা লাইন টানার চেষ্টা করবেন।
আমার কি লাইন বাঁকা হইছে? এভাবে টানেন না, হাতটা ফ্রি করেন। আর না যদি আস্তে আস্তে এভাবে টানেন 5 বছরও ফ্রি হবে না। আমি যে পরিমাণ প্র্যাকটিস করতে আপনাদেরকে বলি আপনারা কিন্তু সেটা করেন না। ওই অমুক সফটওয়্যার তমুক সফটওয়্যার এইটা আছে, অমুক সফটওয়্যার এইটা আছে, এই সমস্ত প্রশ্ন আমার কেউ করবেন না। যেটা শিখতেছি আমি, যেটা বলতেছি শুধু সেইটাই করবেন, আর কিচ্ছু না। কোন সফটওয়্যারের সুবিধা আছে এটা আপনি জানলে পরে আপনি নিজেই বের করে নেবেন। আপাতত ফটোশপ, এই ডিজিটাল ড্রয়িং এর জন্য ফটোশপ আমি প্রেফার করি, আমি ফটোশপে কাজ করি। আর অ্যানিমেশন, ক্যারেক্টার ডিজাইন করার জন্য আমি অ্যানিমেটে কাজ করি। বেশি সফটওয়্যার আমি জানি না। আমি টুকটাক মায়া জানি, আমি ওটা আমার মায়ার কাজ করি না। আমি স্কেচ প্রো আমি জানি, কিন্তু ওটা আমি করি না। কারণ আপনি যদি ড্রয়িং জানেন, সফটওয়্যার তো আপনার শেখা খুব জটিল বিষয় না, একটু টুলস গুলো জানলেই হইলো। বেসিক হলো আমরা ড্রয়িংটা শিখবো যে কোনো মূল্যে। এই ড্রয়িংটা 3 মাসের কোর্স না, কিন্তু আমাদের কোর্স 3 মাসের। তার মানে আমাদের হার্ড পরিশ্রম করতে হবে। হ্যাঁ, এখন যেটুকু শিখে যাবেন, এইটা যদি আপনি 3 মাস বন্ধ রাখেন তাহলে যেটুকু শিখছেন সেটা ভুলে যাবেন। তার মানে কি করতে হবে আপনার? প্রতিনিয়ত শেখার পরেও প্রতিনিয়ত আপনার সময় পেলেই একটু প্র্যাকটিস করতে হবে, সময় পেলেই একটা জিনিস করতে হবে, সময় পেলেই একটা আঁকতে হবে। একটা আম আঁকেন আর কাঁঠাল আঁকেন, এখন সিজন লিচুর বা আমের, আপনি একটা আম সামনে রাখেন টেবিলে, ওইটাকে ড্রয়িং করেন, তারপরে খান। মানে খাওয়ার আগে ওটাকে স্মৃতি হিসেবে ছবি তুলে রাখেন ড্রয়িং করে। মানে এইভাবে প্র্যাকটিসটা করবেন। এবং যখনই ড্রয়িং করবেন তখন ওই যে রুলসটাকে মানার চেষ্টা করবেন, তাইলেই হবে।